হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব এলএসটিএম। তো এলএসটিএম কি? এলএসটিএম হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি। তো এলএসটিএমটা আসলে কি সেটা দেখে নিই। যে এলএসটিএম ইজ এ স্পেশাল টাইপ অফ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আরএনএন ডিজাইন টু লার্ন অ্যান্ড রিমেম্বার লং টার্ম ডিপেন্ডেন্সিস ইন সিকোয়েন্সিয়াল ডেটা। অর্থাৎ আরএনএন কী করতো, যে সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করতো এবং সেই সাথে তার মেমোরিটা ছিল শর্ট টার্ম, অর্থাৎ শর্ট টার্ম কোনো মেমোরিকে সে তার স্টোরেজে সেভ করে রাখতে পারতো। বাট একটু বেশি কমপ্লেক্স কোনো একটা সেন্টেন্স বা কমপ্লেক্স কোনো একটা প্যাসেজ দিলে বা কোনো একটা কমপ্লেক্স কাজ দিলে তার মেমোরি ওই প্রিভিয়াস যে ডেটাগুলো সেগুলোকে আর মানে রিইউজ করতে পারতো না, তাই না? এটা তার একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। এই আরএনএর এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার জন্য মেনলি এলএসটিএমটা উদ্ভব হয়েছে। তো আরএনএর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। যারা আমার ওই ভিডিও দেখেননি আরএনএর, সেটা ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে ইজি হবে। ইট ওয়াজ introduced to overcome the vanishing gradient problem commonly seen in traditional RNN, where the network fails to return information from earlier time steps. অর্থাৎ সেখানে কী হতো, আরএনএনে যে ইয়েটা হতো, অর্থাৎ ট্রেডিশনাল যে প্রবলেমটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্রবলেম ছিল, সেটাকে মেনলি এলএসটিএম ওভারকাম করতে পেরেছে। এখন আমরা দেখব এলএসটিএম কীভাবে কাজ করে আরএনএর পক্ষে। তো দেখেন, হাউ এলএসটিএম সলভ আরএনএন প্রবলেমস। আরএনএন ফরগেট লং টার্ম ইনফো বিকজ গ্রেডিয়েন্ট ভ্যানিশিং অর এক্সপ্লোডিং। অর্থাৎ আরএনএ কী হতো, আমাদের গ্রেডিয়েন্ট প্রবলেম হতো, মানে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং যে প্রবলেমটা সেটা হতো, অথবা এক্সপ্লোডিং হতো। তার ফলে সে লং টার্ম মেমোরি মনে রাখতে পারতো না বা ক্যাপচার করতে পারতো না। কিন্তু এলএসটিএমে কী হয়, এলএসটিএমে হচ্ছে গেট ইউজ করা হয়। গেট কি? তিনটা গেট ইউজ করা, একটা হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে ইনপুট গেট, আর একটা হচ্ছে আউটপুট গেট। এই গেটগুলোর মাধ্যমে কী করা হয়, কন্ট্রোল ইনফো ফ্লো, অর্থাৎ ইনফরমেশান কোনগুলো ফ্লো হবে সেগুলোকে কন্ট্রোল করার জন্যই এলএসটিএমে তিনটা গেট ইউজ করা হয়। তো ফরগেট গেট কী করে? ফরগেট গেট হচ্ছে ডিসাইড হোয়াট টু কিপ অর ডিসকার্ড, অর্থাৎ কোন জিনিসটাকে রাখতে হবে আর কোন জিনিসটাকে ডিসকার্ড করতে হবে সেই জিনিসটাই হচ্ছে ফরগেট গেট ঠিক করে থাকে। এরপর হচ্ছে ইনপুট গেট। ইনপুট গেট কী করে? ডিসাইড হোয়াট নিউ ইনফো টু অ্যাড, অর্থাৎ কোন ইনফরমেশনটাকে অ্যাড করতে হবে সেটা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে ইনপুট গেট। আউটপুট গেট কী করে? আউটপুট গেট ডিসাইড হোয়াট টু পাস অন, অর্থাৎ কোন জিনিসটাকে আমাদেরকে পাস করতে হবে বা ইনপুট নেওয়ার পর সেটাকে প্রসেস করে আমাদেরকে আউটপুট বা ভিউয়ারদের সামনে উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে আউটপুট গেটের কাজ। এখানে তিনটা গেট দিয়ে আমরা কী করতে পারলাম, আমাদের ইনফরমেশন ফ্লোটাকে কন্ট্রোল করতে পারলাম, তাই না? সেল স্টেট অ্যাক্টস লাইক এ মেমোরি কনভে, কিপ ইম্পর্টেন্ট ইনফো ওভার টাইম। অর্থাৎ সেখানে একটা সেল স্টেট থাকে, মেনলি এটাই হচ্ছে এলএসটিএমের লং টার্ম যে মেমোরি সেইটা। এখানে কি হয়, আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো সেগুলো অনেকক্ষণ সময় ধরে সেখানে স্টোর করে রাখা যেতে পারে। দিস হেল্পস এলএসটিএম রিমেম্বার লং টার্ম ডিপেন্ডেন্সিস অ্যান্ড ট্রেন বেটার। অর্থাৎ এই যে সেল স্টেট কী করে, আমাদের এলএসটিএমকে যেহেতু একটা অনেক সময় পর্যন্ত মেমোরি ধরে রাখতে সাহায্য করে, তার ফলে কি হয়, এটা লং টার্ম ডিপেন্ডেন্সিস বাড়ে এবং সেই সাথে ট্রেনিংটাও বেটার হয়, যেটা আমরা কোনো একটা মডেলকে এলএসটিএম দিয়ে ট্রেন আপ করি সেক্ষেত্রে। তাছাড়া আমরা এখন এলএসটিএমের আর্কিটেকচার দেখি। তো দেখেন, এটা হচ্ছে এলএসটিএমের আর্কিটেকচার। এটা হচ্ছে মেমোরি, মানে সেল স্টেট যেটা বা মেমোরি যেটা, সেটা মেমোরি সেল। এখানে তিনটা গেট, ফরগেট গেট, ইনপুট গেট আর আউটপুট গেট। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে হিডেন লেয়ার সেটা, এবং এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ইনপুট, সরি এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা হচ্ছে সেল ক্যান্ডিডেট স্টেট। এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা ক্যান্ডিডেট স্টেট। এগুলো হচ্ছে সিগময়েড আর এটা হচ্ছে tan h ফাংশন। আর সিগময়েড tan h ফাংশনটা আমরা যখন ম্যাথ দেখব তখন খুব ইজিলি বুঝতে পারবো। তো এই যে দেখেন, এই যে পার্টটা আমি একটু মার্ক করে রেখেছি, এটাই মেনলি আমাদের এলএসটিএমের আর্কিটেকচার। আপনাদের কোশ্চেনে যদি বলে আর্কিটেকচার ড্র করতে, সেক্ষেত্রে আপনারা এরকমভাবে জাস্ট ড্র করে দিলেই হয়ে যাবে। তো এইটাকে যেটা বললাম যে এলএসটিএমে মেমোরি সেল ইউজ করা হয়, এই যে মেমোরি সেল আছে এবং তিনটা গেট দিয়ে আমাদের ইনফরমেশনকে মানে কন্ট্রোল করা হয়, মানে কোন দিকে সেটা ফ্লো হবে বা কী হবে না হবে সেটা গেট দিয়ে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে ফরগেট গেট, ইনপুট গেট আর আউটপুট গেট। ক্লিয়ার? তো আশা করি আপনারা এলএসটিএমের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো বুঝতে পেরেছেন। তা আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি যেখান থেকে কী টাইপের কোশ্চেন বা কী টাইপের ম্যাথ আসতে পারে সেটা এখন দেখবো। এখানে দেখা একটা এক্সাম্পল আছে। এগুলো হচ্ছে আমাদের হিডেন লেয়ার 0, 1, 2, 3, 4। এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট স্টেট 0 আর হিডেন স্টেট 0।
জন্য ইনপুট আসছে এখান থেকে, এগুলো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, মানে হিডেন স্টেটের ইনপুট আর কি। এটা হচ্ছে আমাদের বেসিক যে ইনপুট আমরা ইউজার হিসেবে দিব সেইটা, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে, WF UF, এখন দুইটার মানই সমান, সেই জন্য WF ইকুয়াল টু UF ইকুয়াল টু এমনটা দেওয়া আছে। তার মানে এই না যে WF এবং UF এর মান চেঞ্জ হতে পারবে না, এটা না, দুইটার মান দুই রকম হতেই পারে। সাপোজ আপনার কোশ্চেনে WF এর মান একটা দেওয়া আছে, UF এর মান একটা দেওয়া আছে, আপনারা তখন সেই মান অনুযায়ী কাজ করবেন। আমার এই এক্সাম্পলে যেহেতু দুটার জন্য একই মান ধরা আছে, আমি এই জন্য একই মান ইউজ করে এই প্রবলেমটাকে এখন সলভ করব। ক্লিয়ার? এই যেখানে লিখে দেওয়া আছে যে WF এবং UF এর মান সবসময় যে সেম হবে সেটা না, ডিফারেন্ট হতে পারে। ক্লিয়ার? আর এখানে আমাদের বায়াস দেওয়া আছে, বায়াসগুলো হচ্ছে এটা, এবং এখান থেকে কী বলা হয়েছে, নাও ক্যালকুলেট দ্য আউটপুট ইউজিং LSTM। আউটপুটটা কোন জায়গায় আছে, আউটপুটটা আছে এই জায়গায়, অর্থাৎ আমাদের হিডেন লেয়ার 2 পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে। তা আসেন আমরা এখন এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করার ট্রাই করি। তো এই যে প্রথমে আমরা কাজ করবো কার জন্য, প্রথমে আমরা কাজ করবো হিডেন লেয়ার 1-এর জন্য। এটা হচ্ছে আমাদের সূত্র ফরগেট গেটের, এটা হচ্ছে F1 ইজিক্যাল টু সিগমা বা সিগময়েড WF ইন্টু X1 প্লাস UF ইন্টু H0 প্লাস BF, এটা হচ্ছে সূত্র। F বলতে আমাদের ফরগেট গেট, ঠিক আছে। আপনারা F দেখে আবার কনফিউজড হবেন যে F কেন ইউজ করা হলো। তো WF এর মান দেখেন কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা WF UF দুটার মান সেম, তাই না? তো আমি এটাকে লিখে নিয়েছি। এরপর X1 কোনটা, যেহেতু আমরা হিডেন লেয়ার 1কে নিয়ে কাজ করছি, তাহলে X1কে নিয়ে কাজ করতে হবে। X1 হচ্ছে এইটা 1 0 0 0, লিখে নিয়েছি। তাহলে আমরা কী করছি, প্রথমে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি, যেরকমভাবে আমরা RNA ক্যালকুলেশন করেছিলাম সিমিলার ওয়েতে। তো প্রথমে আমরা এই পার্টটুকু, অর্থাৎ এই যে গুণ করা হয়েছে এই পার্টটুকু আমরা ক্যালকুলেশন করছি। তাহলে আমরা রেজাল্ট পেলাম হচ্ছে এইটা, এটুকু গুণ করার পরে, ঠিক আছে। তাহলে এইটুকু কাজ তো হয়ে গেল। এরপর কি, UF ইন্টু H0, তাহলে UF এর মান কি, WF এর মানও যা UF এর মানও তাই সেম থাকবে। দেখেন আমি এখানে সেম মানটাই লিখেছি। এখন কথা হচ্ছে এখানে 0 0 কেন হলো, দেখেন আমাদের ফর্মুলাতে কী আছে, ফর্মুলাতে আছে হচ্ছে H0, যেহেতু আমরা হিডেন লেয়ার 1কে নিয়ে কাজ করছি, তাহলে ইনপুটটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে আর এখান থেকে আসছে, তাই না? তাহলে এখানে দেখেন হিডেন লেয়ার 0, ইনিশিয়ালি কি সব 0, ইনিশিয়ালি তো কোনো মান নাই, সেই জন্য এই স্টেটটাকে আমরা সবগুলো 0 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো 0 দিয়ে এটা গুণ করলে সবগুলো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। তো দেখেন আমরা এই পার্টটুকু ক্যালকুলেশন করলাম, এই পার্টটুকু ক্যালকুলেশন করলাম, এবং আমাদের বায়াসের মানটা ফরগেট গেটের জন্য কোশ্চেনেই দেওয়া আছে, এই যে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা এখন কী করতে পারি, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ফরগেট গেটের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই মানটাকে, অর্থাৎ এই মানটাকে এইটা এই যেখানে বসিয়ে দিলাম। এরপর এই মানটা, অর্থাৎ এই যে পরের অংশটুকু, এই পার্টটা হচ্ছে এইটা, তাহলে এই মানটা বসিয়ে দিলাম। আর আমাদের বায়াস তো কোশ্চেনে দেওয়া আছে, এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখন কী হবে, নর্মালি যোগ করলে আমরা পাচ্ছি 1.6 1.5 1.2 1.2, আর আমাদের সামনে তো সিগময়েড ফাংশনটা আছেই। এখন কথা হচ্ছে সিগময়েড ফাংশনটা কীভাবে আমরা কাজে লাগাবো বা অ্যাপ্লাই করব। সিগময়েড ফাংশনের ফর্মুলা হচ্ছে 1/1 + e⁻⁻x, ঠিক আছে, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে x এর জায়গায় কী বসবে, এই যে আমরা যে চারটা মান পেয়েছি 1.6 1.5 1.2 1.2, চারটা মান, এই চারটা মানে জাস্ট x এর জায়গায় বসবে এবং ক্যালকুলেশন হবে। তাহলে দেখেন আমি প্রথমে দিলাম 1.6 1.5 1.2 1.2, এটা তো সূত্রের মাইনাস আগে ছিলই। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে F1 এর মান হচ্ছে 0.83 0.82 0.77 0.77। তো এটাই হচ্ছে আমাদের কী হবে, ইনপুট 1 বা আউটপুট 1 আর কি, ইনপুট তো না, সরি আউটপুট 1। অর্থাৎ হিডেন লেয়ারের জন্য আমরা কি করলাম, দেখেন ইনপুট নিলাম, এখান থেকে হিডেন লেয়ার থেকে ইনপুট আসলো, দেন আমরা এখান থেকে একটা হিডেন লেয়ার 1-এর জন্য একটা আউটপুট পেলাম, এটা হচ্ছে আমাদের O1, তাই না? এই জন্য হচ্ছে আউটপুট 1 লেখা হয়েছে। এরপর হচ্ছে এখান থেকে কী করতে হবে, এখান থেকে আমাদেরকে ক্যান্ডিডেট সেলটা বের করতে হবে। ক্যান্ডিডেট সেলের ফর্মুলা কি, ক্যান্ডিডেট সেল আমাদের tan h ফাংশন ইউজ করে, যখন আমরা LSTM এর আর্কিটেকচার দেখেছিলাম, দেখেন তখন আমরা কিন্তু জিনিসটা দেখেছিলাম। এই যে দেখেন আউটপুটের জন্য আমরা tan h ইউজ করি, ঠিক আছে। এই জন্য আমরা এখন এখানে tan h-টাকে অ্যাপ্লাই করব। তাহলে tan h কোনটা অ্যাপ্লাই করব, এই মানটা না, কিন্তু আউটপুটের মানটা না, আমরা যে ফরগেট গেটের মানটা পেয়েছি, সে ফরগেট গেটের যে মানটা, সেটাকে এখন আমরা
মানে ক্যান্ডিডেট সেলের জন্য ট্যান এইচ দিয়ে ক্যালকুলেশন করবে। এখন সিগময়েড ফাংশন ইউজ করেছি অ্যাক্টিভেশন ফাংশন, এখন ট্যান এইচ অ্যাক্টিভেশন ফাংশনটাকে ইউজ করব। তাহলে ট্যান এইচের জন্য ফর্মুলা কি? ট্যান এইচের জন্য ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা হচ্ছে তার ফর্মুলা। জাস্ট এক্সের জায়গায় এই যে 4টা মান আমরা এখানে বসিয়ে দিব, আর কোনো কাজ নাই। তাহলে ই টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে প্রথমে কী ছিল? 1.6 ছিল। তাহলে 1.6 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে মাইনাস 1.6 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স মানে 1.6 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1.6। তাহলে উপরে একবার মাইনাস, নিচে একবার প্লাস, আর এখানে তো একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম জাস্ট সূত্রতে মান বসালাম। প্রথমটা 1.6-এর জন্য কাজ করছে। এখন আবার সিঙ্গুলারিটির পরে কী ছিল? এরপরে ছিল 1.5, দেখেন 1.5 দিয়েছি। এরপরে ছিল 1.2, দুইটার জন্যই, তাহলে দুইটার জন্যই 1.2 1.2 দিয়েছি। এটা ক্যালকুলেশন করার পর আমাদের আসছে 0.922, 0.905, 0.834, 0.834। ক্যালকুলেশন করার পর আমাদের কাছে এই মানটা আসলো। এরপর এখান থেকে আমরা কী করব? আমরা আমাদের যে সেল অর্থাৎ কারেন্ট যে সেলটা সেটার জন্য ক্যালকুলেশন করব। সেটার ফর্মুলাটা কি? আমাদের ফরগেট গেটে যে মানটা পেয়েছি সেটার সাথে প্রথমে আমাদেরকে এই যে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া ছিল C0, এটাকে গুণ করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা, প্লাস I1 বা O1 যেটাই বলেন না কেন, এই যে I1 বা O1 যেটাই হচ্ছে সেটা হচ্ছে 0.83, অর্থাৎ এই যে মানটা আমরা সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করার পরে F1কে সিগময়েড ফাংশনটা অ্যাপ্লাই করার পরে যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে আমাদের O1 বা I1, ঠিক আছে? এখানে I1 ছিল বলে আমি এখানে I1ও লিখেছিলাম, যেটা আপনারা বুঝতে মানে সহজ হয় আর কি। আর এখানে C1 প্রাইম, C1 প্রাইম কোনটা? দেখেন এই যে C1 প্রাইম আমরা এটা বের করলাম ট্যান এইচ দিয়ে। আমরা প্রথমে সিগময়েড দিয়ে করলাম একবার, এরপর ট্যান এইচ দিয়ে করলাম একবার, তাই না? সেম মানটাকে দেখেন এই যে এখানেও 1.6, 1.5, 1.2, 1.2 সিগময়েড দিয়ে একবার করলাম, আবার দেখেন এখানেও 1.6, 1.5, 1.2, 1.2 এটা একবার ট্যান এইচ দিয়ে করলাম। তো ট্যান এইচের যে মানটা সেটাকে দিয়ে আমাদের এখন ওই যে আউটপুট 1কে গুণ করতে হবে। তাহলে কি বললাম? যে আমাদের প্রথম যে সেলটা ছিল ক্যান্ডিডেট সেলটা কোশ্চেনের C0, সেটাকে F1-এর সাথে গুণ করব। আর দ্বিতীয়বার আমরা যে ক্যান্ডিডেট সেলটা বের করলাম ট্যান এইচ ফাংশন ইউজ করে, সেটাকে আমরা আউটপুট 1-এর সাথে গুণ করব, ঠিক আছে? তো দেখেন F1-এর যে মানগুলো লিখে নিয়েছি C0-র মান কেন 0 নিলাম? কারণ দেখেন ইনিশিয়ালি যেহেতু আমরা H0-কে দেখেন এখানে 0 নিয়েছিলাম, তাই না? কারণ ইনিশিয়ালি কোনো মান নাই, এই জন্য আমরা সবগুলোকে 0 ধরছিলাম। এটাও কি ইনিশিয়াল, এই জন্য এখানে এটার কোনো মান নেই দেখে এটাকে আমরা সম্পূর্ণ 0 ধরলাম। তাহলে I1 বা O1 অর্থাৎ আউটপুট 1টা তাহলে কত? আউটপুট 1-এর মান হচ্ছে এটা লিখে নিলাম। আর এখানে আমাদের ট্যান এইচ যে ফাংশনটা অ্যাপ্লাই করার পরে মানটা পেলাম C1 প্রাইম, সেই মানটাকে লিখে নিলাম। এখন কি করতে হবে? এটা গুণ করতে হবে, এই দুটা করে যোগ করতে হবে, তাহলে আমরা C1-এর মানটাকে পেয়ে যাব। তো আসেন সেটাই করি। তো দেখেন এখানে 0 কেন হলো? 0 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে 0 হয়ে গেল এই পাশটা, তাহলে কী হবে এখন? 0 প্লাস এটা গুণ করার পরে আমাদের আসছে এই মানগুলো। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কীভাবে গুণ করব? ম্যাট্রিক্স গুণ? না, ম্যাট্রিক্স গুণ না, আমরা গুণ করব ইন্ডেক্স ওয়াইজ, অর্থাৎ এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এরকমভাবে গুণ করব, ম্যাট্রিক্স গুণ করব না, ঠিক আছে? এই যেখানে লিখেও দিয়েছি ইন্ডেক্স ওয়াইজ মাল্টিপ্লিকেশন, নট ম্যাট্রিক্স ওয়াইজ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো যোগ করার পর আমাদের কী আসছে? যেহেতু 0.765, এই জন্য আমি 7 নিয়েছি, 742-র জন্য 74 নিয়েছি, 642-র জন্য 64 নিয়েছি, 642-র জন্য 64 নিয়েছি। এটা ছোটো করে নিয়েছি লেখাটাকে, ঠিক আছে? তাহলে আমরা কী পেলাম? দেখেন আমরা কী ক্যালকুলেশন করছিলাম? C1 ক্যান্ডিডেট সেল, তাই না? এটার মানটা আমরা পেয়ে গেলাম। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের হিডেন লেয়ারের যে টোটাল আউটপুটটা সেটাকে ক্যালকুলেশন করা। তো হিডেন লেয়ারের জন্য কী ছিল? H1। দেখেন আমি যদি কোশ্চেনে আর একবার চাই, এই যে হিডেন লেয়ার ছিল এইটা, এই জন্য H1। তাহলে H1টাকে আমরা এখন কী করে টোটালি ক্যালকুলেশন করব? সেটা কি দিয়ে? আউটপুট 1, অর্থাৎ আউটপুট 1 দেখেন আমরা এই যে এখানে ক্যালকুলেশন করেছি, এবং কি করব? এই যে C1-এর যে মানটা পেলাম সেটাকে ট্যান এইচ ফাংশন দিয়ে অ্যাপ্লাই করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের H1-এর জন্য তার আউটপুটের মান, ঠিক আছে? তাহলে O1-এর জন্য যে মানগুলো, আউটপুট 1-এর যে মানগুলো সেগুলো লিখে নিলাম। ট্যান এইচ তো অ্যাক্টিভেশন ফাংশন, আর C1-এর যে মানটা এটাকে আমরা এখানে লিখে নিলাম। ক্লিয়ার? তখন ট্যান এইচের ফর্মুলা তো আমরা জানি, এই যে ফর্মুলা হচ্ছে এইটা,
অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ফর্মুলাটা আমি দেখিয়ে দিলাম একটু আগেই, সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবেন। জাস্ট কী হবে, এখানে এই মানগুলো বসবে। তাই দেখেন প্রথমে 0.77 জন্য 7 বসছে, এরপরে 0.74 জন্য 7 বসছে, এরপর 6 দুইবার আছে, এখানে দুইবার আমরা ক্যালকুলেশন করেছি। আর এটা তো আমাদের আউটপুট মানের যে মানটা ছিল সেইটাই। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এই মানগুলো, ঠিক আছে, এই সাইডটা ক্যালকুলেশন করলে। তো আমরা তো আউটপুট মানের মান জানি এবং এটাও ক্যালকুলেশন করা হয়ে গেল। তাহলে এখন কী করতে হবে, সিম্পলি আমাদের গুণ করতে হবে। জাস্ট গুণ করে দেবো, তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা কী পেলাম, আমরা এইচ মানের জন্য তার টোটাল মানটাকে পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা কার জন্য ক্যালকুলেশন করব, H2-র জন্য। H2 কেন ক্যালকুলেশন করব, কারণ দেখেন আমাদের H2তেই হচ্ছে আউটপুটটা, তাই না। এখান এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো H1-এর জন্য ক্যালকুলেশন হয়ে গেল। সিমিলার ওয়েতে এখন আমরা H2-র জন্য ক্যালকুলেশন করব। ক্লিয়ার? তো আমি এখন H2-র জন্য ক্যালকুলেশন করছি। আবার ফরগেট গেট থেকে শুরু হবে। ফরগেট গেটে কী হবে, ফর্মুলা আমরা জানি, সিগময়েড WF ইন্টু এখন কি X2। কেন X2? কারণ দেখেন এই হিডেন লেয়ার 2-র জন্য আমাদের কি ইনপুট কি X2 না, এই জন্য হচ্ছে আমরা X2-কে নিয়েছি। ক্লিয়ার? এরপরে প্লাস ইউএফ তো সূত্রের ইউএফ ইন্টু হিডেন লেয়ার 1। কেন হিডেন লেয়ার 1 হলো, হিডেন লেয়ার 2 কোথা থেকে আসছে, H1 থেকে। হিডেন লেয়ার 1 কোথা থেকে আসছিলো, H0 থেকে। সেজন্য আমরা এখানে কী করেছিলাম, H0 গুণ করেছিলাম। দেখেন তো মনে করে, এই দেখেন, যেহেতু হিডেন লেয়ার 1টা H0 থেকে আসছিল, সেজন্য আমরা H0 গুণ করেছিলাম। আর যেহেতু এখন হিডেন লেয়ার 2টা হিডেন লেয়ার 1 থেকে আসছে, তাহলে এখন আমরা হিডেন লেয়ার 1কে এখানে গুণ করব। ক্লিয়ার? আর সূত্রের আমাদের বায়াস তো কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে আমরা কী করবো, আবার সিমিলার ওয়েতে এখন আগের মতন ক্যালকুলেশন করব। তাহলে এখন এটা গুণ করব, এই যে এটার মান তো কোশ্চেনে দেওয়া আছে, X2-র মানও কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট গুণ করলে এই মানটা পাবো। এরপরে এইটা গুণ করব, এই পার্টটুকু, যে দেখেন ইউএফের মান তো কোশ্চেনে দেওয়া আছে, হিডেন লেয়ার 1-এর মান দেখেন আমরা একটু আগে পেলাম, এই যে এই মানগুলো, এটা হচ্ছে হিডেন লেয়ার 1-এর মান, তাই না। এই যে আমরা H1 ক্যালকুলেশন করলাম, এখানে এটা মান পেলাম। এই মানটাকে আমরা কি করলাম, এখানে লিখে দিলাম, এটা গুণ করলে আমরা এই মানগুলো পেলাম। তাহলে দেখেন এই পার্টটা, অর্থাৎ এই পার্টটার জন্য মান পেয়ে গেছি, এই পার্টটা অর্থাৎ এটার জন্য মান পেয়ে গেছি। আর আমাদের বায়াস তো কোশ্চেনেই দেওয়া আছে। তাহলে এখন কী করব, সূত্র অনুযায়ী সব যোগ করতে হবে, তাই না। এটা যোগ এইটা, যোগ এইটা। তাহলে আমরা সবগুলো মানকে বসিয়ে দিলাম, অ্যান্ড যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাকে আবার কী করতে হবে, সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করতে হবে। তো সিগময়েড ফাংশনের ফর্মুলা তো আমরা জানি, এবং সেটাকে আমরা অ্যাপ্লাই করব। এই যে 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন কী হবে, মানগুলো কোনগুলো হবে, একবার এইটা হবে, তারপর এইটা হবে, তারপর এইটা হবে, তারপর এটা হবে, 4বার হবে। দেখেন 4বারে আমি 4টা মানকে দিয়ে দিয়েছি, এবং ক্যালকুলেশন করলে আমরা এই মানগুলোকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই মানগুলো হচ্ছে আমাদের কী হবে, আউটপুটের মান, তাই না। তাহলে দেখেন এখানে আমি 0.94 কেন লিখলাম, যেহেতু 39 সেজন্য 94 লিখছি, যেহেতু 56 সেজন্য 96 লিখছি, 936 এখানে আমি 94 লিখেছি, এবং 913 এখানে আমরা 91 লিখেছি। জাস্ট একটু শর্ট ফর্ম করে নিয়েছি, এই আর কি, আর কোনো ডিফারেন্স নাই। তো যখন আমরা আউটপুট 2-র মানটা পেয়ে গেলাম, সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করলাম, তাই না। এই যেখানে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করলাম এটার পরে, এখন দেখেন মনে করে আমাদের কী করতে হতো, এরপরে হচ্ছে আমরা এরপরে কোন ফাংশন অ্যাপ্লাই করতাম, ট্যান এইচ ফাংশন, তাই না। এই যে দেখেন আমরা হিডেন লেয়ার 1-এ প্রথমে একবার সিগময়েড ফাংশনকে দিয়ে এই যে আমাদের F1-এর জন্য যে মানটা ছিল, অর্থাৎ ফরগেট গেটের যে মানটা ছিল সেটাকে ক্যালকুলেশন করেছিলাম, এই যে ক্যালকুলেশন করেছিলাম। এরপরে আবার কী করলাম, ট্যান এইচ দিয়ে সেম যে মানটা আমাদের ফরগেট গেটের সেই মানটাকে আবার ক্যালকুলেশন করেছিলাম। তাহলে আমরা ক্যান্ডিডেট সেলের যেই মানটা সেটাকে মানে পার্শিয়াল যে মানটা সেটাকে পেয়ে যাচ্ছি, তাই না। এই যে ক্যান্ডিডেট সেলের পার্শিয়াল মানটাকে পেয়েছি, তারপর আমরা C1 ক্যালকুলেশন করেছিলাম। সিমিলার ওয়েতে এখন হিডেন লেয়ার 2-র জন্য আমরা কী করব, যেহেতু আউটপুট 2 পেয়ে গেছি এবং সেটা সিগময়েড ফাংশন ইউজ করে, এবার আমরা পার্শিয়াল ক্যান্ডিডেট সেলটা বের করব, সেটা কী করব, ট্যান এইচ দিয়ে গুণ করব। কাকে ট্যান এইচ দিয়ে গুণ করব, ট্যান এইচ দিয়ে গুণ করব আমাদের ফরগেট গেট 2-র যে মানটা, অর্থাৎ এই যে মানটা যেটা সিগময়েড দিয়ে করেছিলাম, এখন করব ট্যান এইচ দিয়ে। ঠিক আছে, ট্যান এইচের ফর্মুলা এখানে যে লিখে রেখেছি, জাস্ট এক্সের জায়গায় একবার এটা বসবে,
তারপর এটা বসবে, তারপর এইটা, তারপর এইটা। জাস্ট মানগুলো বসিয়েছি এবং ক্যালকুলেশন করার পরে আমাদের মানটা এসেছে, পার্শিয়াল যে ক্যান্ডিডেট সেল তার মান এসেছে এইগুলো। ক্লিয়ার? এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের C2 অর্থাৎ ক্যান্ডিডেট সেলটার মানটাই বের করা। ক্যান্ডিডেট সেলের মান ফর্মুলা কি? ফর্মুলা ছিল প্রথমে আমাদের F1 × C0 প্লাস I1 × C1 প্রাইম, তাই না? তো এখন যেহেতু হিডেন লেয়ার 2, সেই জন্য এখানে আমাদের সব 2 আসলো, C2, F2। এখন C1 কেন হলো? কারণ হিডেন লেয়ারের জন্য আমাদের কোথা থেকে আসছে দেখেন কোশ্চেনটা, এই যে এটা হচ্ছে C0, তাহলে C1, এটা C2, C1 থেকে C2তে আসছে, তাই না? এই জন্য হচ্ছে আমরা এখানে C1কে নিচ্ছি, C1 থেকে C2তে যাচ্ছে, এটা তো C0, এটা থেকে C1 থেকে C2তে যাচ্ছে, তাহলে এই জন্য C1কে নিলাম, আর C2-র মানটা আমরা বের করছি, সেই জন্য প্লাস এখানে হচ্ছে I2 বা O2 যেটাই বলেন না কেন, সেটার মান তো আমরা যেখানেই বের করলাম, অর্থাৎ সিগময়েড দিয়ে আমাদের যে মানটা এসেছে সেই মানটা। এরপরে হচ্ছে কি? এরপর হচ্ছে C2 প্রাইম অর্থাৎ tan H দিয়ে যে মানটা বের করলাম সেই মানটা। তাহলে সূত্র অনুযায়ী আমরা কী করবো, সবগুলো মান তো আমাদের কাছে আসে, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে এটা ক্যালকুলেশন, এই পার্টটা ক্যালকুলেশন করলে আসছে এইটা, এই পার্টটা ক্যালকুলেশন করলে আসছে এইটা, অর্থাৎ গুণ করলাম, করার পরে যোগ করলে আমাদের আসবে কত? এই মানগুলো আমাদের আসবে। ঠিক আছে? তাহলে C2-র মান পেয়ে গেলাম। এখন কি হবে? এখন আমরা H2-র মানটা অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যে স্টেটটা H2, সেটার মানটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে H2-র ফর্মুলা আমরা জানি, H2-র জন্য আমাদের আউটপুট 2 tan H, আর এখানে আমরা যে C2-র মানটা বের করলাম, এই যেখানে C2-র যে মানটা পেলাম এটাকে আমরা এখন tan H ফাংশনের মধ্যে ফেলবো। তাহলে কি হচ্ছে, আউটপুট 2-র মান আমি লিখে নিয়েছি এবং C2-র মানটাও আমি এখানে লিখে নিয়েছি। তাহলে tan H ফাংশন অ্যাপ্লাই করতে হবে, এটা তো এরকমই থাকলো। tan H এর জন্য ফর্মুলা হচ্ছে এটা e⁻x মাইনাস e⁻−x ডিভাইড বাই e⁻x প্লাস e⁻−x। তাহলে এক্সের জায়গায় কী হবে, একবার এটা বসবে, তারপর এটা বসবে, তারপর এটা বসবে, তারপর এটা বসবে। এখানে আমি সবগুলোর জন্যই লিখে নিয়েছি। তো এই পার্টটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে এই মানগুলো, আর এটা তো আমাদের আউটপুট 2-র মানগুলোই ছিল। এটা হচ্ছে tan H অ্যাপ্লাই করার পরে আমাদের যে এই মানগুলো, এটা হচ্ছে এইটা। তো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে এই মানটা, এটাই হচ্ছে আমাদের হিডেন লেয়ার 2 জন্য তার কাঙ্ক্ষিত মান। এখন দেখেন আমরা এখানে কেন স্টপ হব, কারণ আমাদের কোশ্চেনে কি ছিল, হিডেন লেয়ার 2-তে আমাদের আউটপুটটা ছিল, এই জন্য আমরা এই পর্যন্ত এসেই থেমে গেলাম। যদি আমাদের আউটপুটটা আরও এক ঘাস শিফট হতো তাহলে কী করা লাগতো, আমাদের সিমিলার ওয়েতে H1 H2-র জন্য যেরকম ক্যালকুলেশন করেছি, সিমিলার ওয়েতে H3-র জন্য ক্যালকুলেশন করার পরে আমরা যে H3-র জন্য যে আউটপুটটা পেতাম সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট হতো। ক্লিয়ার? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে ক্যালকুলেশন সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আর একটা টপিকস দেখব, সেটা হচ্ছে GRU। তো ওইটাও হচ্ছে RNA এর আর একটা অল্টারনেটিভ ওয়ে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।